স্বাগত জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। শেষ মুহূর্তের প্রচারণায় পশ্চিমবঙ্গে ব্যক্তিগত আক্রমণী ভরসা বিজেপি তৃণমূলের। মমতার বিদায় নিশ্চিত বললেন মোদী, প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বললেন মুখ্যমন্ত্রী। করোনায় চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত, বাড়ছে সংক্রমণও। এই প্রথম 24 ঘন্টায় 3000-এর বেশি প্রাণহানি ব্রাজিলে। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌরুট সুয়েজ খালে যানজট, আটকে গেছে বিশাল মালবাহী জাহাজ। পণ্য সরবরাহে বড় প্রভাবের শঙ্কা। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। এরপরই রাজ্যে আসল পরিবর্তন ঘটবে। বিধানসভা নির্বাচন শুরুর মাত্র দুদিন আগেই কাঁথির বিশাল জনসভায় এমন দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব মেদিনীপুরের সভায় তৃণমূলের বহিরাগত তত্ত্বের সমালোচনা করেন তিনি। বলেন, ভারতে কেউ বহিরাগত নন, বরং সবাই এই ভূমির সন্তান। একই সাথে খেলা হবে স্লোগানের কটাক্ষ করে জানিয়ে বিজেপি সোনার বাংলা গড়ার কাজ করবে, অংশ নেবে না কোনো খেলাধুলাতে, এমন মন্তব্য করেন তিনি। এই সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, সিন্ডিকেটের মতো ইস্যুগুলো নিয়েও তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদী। প্রতিশ্রুতি দেন জনকল্যাণেই ইশতেহারের প্রত্যেকটি কাজ করবে বিজেপি। পশ্চিমবঙ্গে 27 মার্চ থেকে শুরু হচ্ছে 8 দফায় বিধানসভা নির্বাচনের ভোটাভুটি। ফল প্রকাশিত হবে 2 মে। কলকাতাকে সুন্দর করে বিজেপি সরকার গঠনের পরে 2 মে দিদি যাচ্ছে। 2 মে দিদি, 2 মে দিদি, 2 মে দিদি, 2 মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে গাল ভরা আশ্বাস দিচ্ছেন। নির্বাচনের আগ মুহূর্তে এমন ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বাঁকুড়ায় 3টি জনসভা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যাবাদী আমি কোথাও দেখি। এত বড় মিথ্যাবাদী, শুধু মিথ্যে কথা বলে। বহিরাগত গুন্ডা কারা? উত্তরপ্রদেশে পুলিশ আজকে চাকরি ছেড়ে দিচ্ছে আইপিএস অফিসাররা বিজেপির অত্যাচারে। চলতি বছর করোনা মহামারীতে সর্বোচ্চ দৈনিক 277 জনের মৃত্যু দেখল ভারত। দেশটিতে মোট প্রাণহানি 1,60,000-এর ওপর। নতুনভাবে 47,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19। জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মহারাষ্ট্র, কেরালা ও পাঞ্জাবে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে ভাইরাসটির। শুধু 3 রাজ্যেই 75%-এর বেশি সংক্রমণ দেখা গেছে চলতি বছর, যার মাঝে শুধু মহারাষ্ট্রেই 63% মতো মানুষ করোনায় আক্রান্ত। মার্চ মাসে দেশটির আরও 10 রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়েছে। এই পরিস্থিতিতে বিমানবন্দর, রেলওয়ে এবং বাস স্টেশনগুলোতে গণহারে করোনা পরীক্ষার কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী নয়াদিল্লি। করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ব্রাজিল। বৈশ্বিক মহামারীর 1 বছরে দেশটিতে দৈনিক মৃত্যু প্রথমবার 3000 ছাড়িয়েছে মঙ্গলবার। আরও 85,000-এর কাছাকাছি মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুরনোরূপী ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট মৃত্যু সংক্রমণের বিচলিত না হয়ে জনজীবন স্বাভাবিকের দিকেই তার বেশি নজর। প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর গোটা ব্রাজিল। প্রাণঘাতী মহামারীতে ক্ষতিগ্রস্ত লাতিন দেশটি তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত মঙ্গলবার 1 বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখে দেশটি। 3000 ছাড়ায় প্রাণহানি। মৃত্যু সংক্রমণের ঊর্ধ্বগতিকে অবশ্য খুব একটা পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট। বরাবরই মহামারীকে বুড়ো আঙ্গুল দেখানো বোলসোনারোর ভাষ্য, শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবে ব্রাজিল। মহামারীর শুরু থেকেই বলছি, একই সাথে করোনা এবং অর্থনৈতিক দুর্দশা মোকাবেলা করতে হচ্ছে। আমরা যদি কেবল স্বাস্থ্যগত দিকই বিবেচনা করি, তাহলে বেকারত্ব আর অনাহারে মরবে দেশবাসী। সবাইকে বলবো, চলতি বছর 50 কোটি ভ্যাকসিন ডোজ নিশ্চিত করবে সরকার। খুব শিগগিরই ব্রাজিল ফিরবে স্বাভাবিক জীবনে। রিও ডি জেনেরিও এবং সাও পাওলো শহরে আগেই ছিল লকডাউন। করোনার বিস্তার রোধে নতুন কড়াকড়ি আরোপ করল প্রশাসন। স্বাস্থ্য বিভাগ এবং গবেষকদের পরামর্শ মেনেই 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। স্কুল, শপিং মল, ক্লাব, জাদুঘর এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্য শহরে ভ্রমণের উপরও থাকবে কড়াকড়ি।
গেল 5 দিনে কোভিড-19 মৃত্যুবরণ করেছেন দেশটির 11,000-এর বেশি মানুষ। খুব শিগগিরই 3 লাখ ছাড়াবে মোট প্রাণহানি। এ সময় গড়ে অর্ধলক্ষের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মোট সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বে আরও 10,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 4,86,000-এর ওপরে। মৃত্যু সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। দিনে প্রথমবার 3,000 ছাড়ালো প্রাণহানি। প্রায় 85,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। দেশটির মোট প্রাণহানি 2,99,000-এর মতো। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও 936 জনের। নতুনভাবে শনাক্ত 59,000-এর কাছাকাছি। দেশটিতে করোনায় মোট প্রাণ গেছে 5,57,000-এর মতো। মঙ্গলবার 550-এর বেশি ইতালিতে এবং 450-এর বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। বিশ্বে মোট প্রাণহানি 27,46,000 ছাড়িয়েছে, সংক্রমিত 12,48,00,000-এর ওপরে। যুক্তরাষ্ট্রে চলতি বছর 7টি ম্যাস শুটিংয়ের পর অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসকে। কলোরাডোতে শপিং মলে হামলায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয় মঙ্গলবার। আহমেদ আল ইসা নামের ওই যুবকের বয়স 21 বছর। একের পর এক হামলার জেরে অস্ত্র আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরাও। কলোরাডোর হামলায় নিহতদের স্মরণে হোয়াইট হাউসে অর্ধনির্মিত মার্কিন পতাকা। 1 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে 2 শহরে হামলার ঘটনায় ক্ষুব্ধ শোকাহত মার্কিনিরা। সোমবারের ঘটনায় নিহত 10 জনের পাশাপাশি পরিচয় প্রকাশ করা হয়েছে হামলাকারীর। অভিযুক্ত যুবক আহমেদ আল আলিভি আল ইসা ডেনভারের বাসিন্দা। ঘটনার মাত্র সপ্তাহখানেক আগেই কেনে হামলায় ব্যবহৃত AR-15 রাইফেলটি। তবে কেন এই হামলা তা জানা যায়নি এখনো। চলতি বছরের 3 মাস পার না হতেই 7টি হামলা। তাই আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। একের পর এক নির্বিচার হত্যার জেরে এবার আইন সংস্কারের তাগিদ দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আরেকটি মুহূর্ত অপেক্ষা করতে চায় না। এই ধরনের হামলা ঠেকাতে অস্ত্র আইন সংস্কারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি হাউস ও সিনেটের সহকর্মীদের প্রতি। আমার প্রত্যাশা এই প্রস্তাব রিপাবলিকান আর ডেমোক্রেট উভয়ের সমর্থন পাবে, কারণ এটা একদলীয় বিষয় নয়, বরং আমেরিকান জীবন বাঁচানোর প্রশ্ন। সিনেট জুডিশিয়ারি কমিটিও নড়ে চড়ে বসেছে, যদিও সেখানে মতবিভেদ ডেমোক্রেট রিপাবলিকান সিনেটরদের মাঝে। একের পর এক হামলা আর মৃত্যুতে নীরবতায় শোক প্রকাশের বদলে এখন কার্যকর পদক্ষেপ চায়। হামলার আগেই প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আশা করি এই শুনানি একটি আলোচনার পথ তৈরি করবে। একটি দক্ষ, প্রশিক্ষিত, অর্থনৈতিকভাবে স্বনির্ভর পুলিশ বাহিনী ছাড়া এ ধরনের সহিংসতা ঠেকানো যাবে না। অনেক আমেরিকানের মতোই আমিও অস্ত্র সাথে রাখার অধিকার চাই। অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনার সময় এটা ভাবা হয় না যে কতজন এই অধিকার চায়। রয়টার্সের এক জরিপ বলছে অস্ত্র বিক্রিতে নিয়ন্ত্রণ চায় 70% মতো মার্কিনী। গত বছর সাধারণ মার্কিনীরাই কিনেছে 5 কোটি অস্ত্র। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মিশরের জনপ্রিয় ও ব্যস্ত নৌরুট সুয়েজ খালে যানজট বাঁধিয়ে দিয়েছে বিশাল আকার এক কন্টেইনারবাহী জাহাজ। নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে আটকে যায় 1312 ফুট দীর্ঘ এভার গিভেন পণ্যবাহী যানটি চওড়ায় 193 ফুট, বহন করছে 2 লাখ টনের বেশি মালপত্র, যার ফলে সংকীর্ণ খালের পুরোটা জুড়েই আড়াআড়ি আটকে গেছে জাহাজটি। তাতে অন্যান্য নৌযান ব্যবহার করতে পারছে না জলযানটি। দ্রুততম সময়ের মধ্যে জাহাজটি সরানোর কাজ করছে মিশর কর্তৃপক্ষ। সাময়িকভাবে বিকল্প এবং পুরনো পথও খুলে দেওয়া হয়েছে। সুয়েজ খাল মূলত ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। ইউরোপ ও এশিয়ার মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ এটি। গেল বছর করোনা মহামারীর মধ্যেই 19,000 জাহাজ সুয়েজ খালে চলাচল করে। দিনে গড়ে 51টি নৌযান চলে আন্তর্জাতিক এই নৌপথে। ইসরায়েলের নির্বাচনে ডানপন্থীদের বড় জয়ের দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য বুথ ফেরত জরিপ বলছে লিকুদ পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই অনিশ্চিত। 120 আসনের নেসেটের 53 থেকে 54টি আসন পেতে পারে ডানপন্থী জোট। বিরোধী দলগুলোর ভাগ্যে চলে যেতে পারে 59টি আসন। এখন 7 থেকে 8টি আসনের ফলাফল পুরোপুরি অনিশ্চিত। নেতানিয়াহুর ভাগ্য গড়ে দিতে পারে আসনগুলো। এছাড়াও ক্ষমতায় আসতে হলে ডানপন্থী সমমনা ছোট দলগুলোর সাথে দর কষাকষি করতে হবে তাকে। জয়ের বিষয়ে অনিশ্চিত হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে উল্লাস করছে নেতানিয়াহুর সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে 71টি আসন জয়ের দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বুথ ফেরত জরিপ বলছে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করেছে মধ্য বামপন্থীরা।
মিয়ানমারে জান্তা আগ্রাসনের শিকার হলো মাত্র 7 বছরের শিশু। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এই নিয়ে 20 শিশুর মৃত্যু লিপিবদ্ধ করেছে পর্যবেক্ষক সংস্থাগুলো, যার মধ্যে খিন মিওচিত সর্বকনিষ্ঠ। মঙ্গলবার ম্যান্ডেলে শহরে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ঘরে ঘরে তল্লাশির সময় বাবার কোলে বসে থাকা শিশুটির গায়ে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত এনএলডি কর্মী এবং মানবাধিকার সংগঠনের সদস্য তার বাবাই ছিলেন সেনা টার্গেট। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গোটা আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষক সংস্থা দি অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী অভ্যুত্থান বিরোধী সহিংসতায় এখন পর্যন্ত 275 জন প্রাণ হারিয়েছেন। ধরপাকড়ের শিকার হয়েছেন 3000-এর বেশি, যাদের অনেকেই অজ্ঞাত স্থানে বন্দী। এদিকে বন্দি দশা থেকে 628 অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীকে মুক্তি দিল মিয়ানমার জান্তা। আজ রাষ্ট্রীয় টেলিভিশন MRTV এই তথ্য নিশ্চিত করে। বুধবার সকালে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় অনেকেই জান্তা বিরোধী 3 ফিঙ্গার স্যালুট প্রদর্শন করে। তাদের সবাই বয়সে তরুণী। সরকার পক্ষের এক আইনজীবী জানান, গেল 3 মার্চ জান্তা বিরোধী আন্দোলনের সবাই বন্দী হন। আটককৃতদের মধ্যে এখনও 55 জনকে কারাগারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা ভঙ্গ এবং রাষ্ট্রদ্রোহিতা মামলায় তারা সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড পেতে পারেন। এদিকে আজ মিয়ানমার জুড়ে অভিনব নীরব প্রতিবাদ চলছে, যার কারণে শহরগুলোর সড়কে নেই বিক্ষোভকারীদের কোনো কর্মসূচি। অস্ট্রেলিয়ায় সিডনি সহ কয়েকটি এলাকায় আবারও বাড়তে পারে পানির উচ্চতা। বুধবার এই সতর্কতা জানিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। রাজ্যটির প্রধানমন্ত্রী জানান, গত 24 ঘন্টায় উদ্ধার করা হয়েছে আরও 6000 মানুষকে। আরও কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য এক সপ্তাহের মধ্যে প্রথমবার সিডনির আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, যে কোনো সময় শুরু হতে পারে ভারী বৃষ্টি। বুধবার থেকে তাসমানিয়া রাজ্যে বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি রয়েছে। বন্যায় বিপর্যস্ত দেশটির উত্তর উপকূলে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর কয়েকশো সদস্য। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বন উজাড়ের ঘটনা এখন খুবই সাধারণ, কিন্তু এক জীবনের অনেকটা সময় ব্যয় করে বনায়নের ঘটনা প্রায় বিরল। তেমনই অসাধ্য সাধন করেছেন ইন্দোনেশিয়ার কৃষক সাদিমান। প্রায় 2 যুগ ধরে গাছ লাগিয়েছেন 600 একরেরও বেশি জমিতে। আগের সবুজ শ্যামল রূপে ফিরিয়ে এনেছেন দাবানলে উজাড় হওয়া একটি বনকে। যেদিকে চোখ যায় শুধু সবুজ। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের জেন্দল এবং আম্পিয়াং পাহাড় যেন এক টুকরো স্বর্গ। এই সবুজ সাগরের নেপথ্যে যে মানুষ, তিনি স্থানীয় কৃষক সাদিমান। গেল 24 বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন এই বন। আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই নিজের হাতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক গাছ লাগিয়েছি। 2 দশক আগে দাবানলে শূন্য হয়ে যায় জেন্দল ও আম্পিয়াং পাহাড়। দেখা দেয় পানির শূন্যতা। চাষাবাদ অসম্ভব হয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি পাল্টাতে গাছ লাগানো শুরু করেন সাদিমান। একটি দুটি নয়, 617 একর এলাকা জুড়ে লাগান 11,000-এর বেশি গাছ। যখন আগুনে পুরো এলাকা মরুভূমির মতো হয়ে গেল, তখন সিদ্ধান্ত নেই গাছ লাগানোর। বটগাছ এবং অশ্বত্থ গাছ লাগানো শুরু করি। এরপর কলা আর ডুমুরের মতো বিভিন্ন গাছ লাগাই। আমি এখানে এমন গাছ লাগিয়েছি যেগুলো পানি ধরে রাখে। এ কাজের শুরুতে সইতে হয়েছে গ্রামের মানুষের হাসি ঠাট্টা। কেউ কেউ তাকে পাগলও বলেছেন। তবে থেমে থাকেনি 69 বছরের এই কৃষক। গাছের বীজ কেনার জন্য গবাদি পশু বিক্রি করে দিয়েছি, তাই মানুষ আমাকে পাগল ভাবতো। বলতো, গাছের জন্য কেউ ঘরের পশু বিক্রি করে? কিন্তু আমি তো ভবিষ্যতের কথা চিন্তা করেছি। এখন তারা আমাকে বৃক্ষ মানব বলে। জেন্দল এবং আম্পিয়াংয়ে প্রকৃতির পাশাপাশি দিন ফিরেছে কৃষকের। বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত পানি পেয়ে বছরে 2 থেকে 3 বার চাষ করতে পারেন তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহের শেষে 2টি স্বল্পপাল্লার মিসাইল ছুড়েছে দেশটি। বুধবারে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার তরফ থেকে। দক্ষিণ কোরিয়ার সেনারা জানান, গেল রোববার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে ছোড়া হয় 2টি ক্রুজ মিসাইল। 2 মার্কিন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ব্যবহৃত মিসাইল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। জো বাইডেন দায়িত্ব গ্রহণের পরই এই প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট, বরং পিয়ংইয়ংয়ের জন্য আলোচনার পথ উন্মুক্ত বলে জানিয়েছেন তিনি।
করোনার টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তার মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেন। জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ বলে জানান পেসকভ। তবে কোন টিকা নিয়েছেন তা নিশ্চিত করেননি ক্রেমলিন। এছাড়া ক্যামেরার সামনে ভ্যাকসিন নেননি রুশ প্রেসিডেন্ট। বিষয়টি পছন্দ নয় বলে আগেই জানিয়েছিলেন তিনি। তবে প্রমাণ না থাকায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন তার টিকা গ্রহণ নিয়ে। এর আগে রুশ ভ্যাকসিন স্পুটনিক 5-এর ট্রায়ালে অংশ নেয় তার মেয়ে। উকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ডের স্বীকৃতিতে বাংলালিংক আবারও দেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। বাংলালিংকে এক্সপিরিয়েন্স করুন ফুল স্পিড 4G। যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন ব্রিটিশ যুবরাজ হ্যারি। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। পরামর্শদাতা প্রতিষ্ঠান বেটার আপে চিফ ইম্প্যাক্ট অফিসার হিসেবে যোগ দিয়েছেন হ্যারি। সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তিনি কাজ করবেন। 2013 সালে প্রতিষ্ঠিত হয় মোবাইল ভিত্তিক কোচিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা বেটার আপ। 66টি দেশে এটা কার্যক্রম চলছে। 1 বছর আগে রাজকার্য থেকে অব্যাহতির ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। সম্প্রতি ওপ্রা উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় আসেন তারা। সাক্ষাৎকারে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তারা। গুয়াতেমালার প্যাকা আগ্নেয়গিরিতে ঘটছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। ছাই ও পাথর ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর বিমানবন্দর। জরুরি অবতরণে বাধ্য হয় 9টি বিমান। ঝুঁকিপূর্ণ ছাইয়ের কারণে এল সালভাদর নামে লস অ্যাঞ্জেলেস থেকে আসা একটি ফ্লাইট আগ্নেয়গিরি থেকে নির্গত কালো ধোঁয়ায় ছেয়ে আছে মাইলের পর মাইল। ছায়ে ঢেকে গেছে নিকটবর্তী শহরগুলোর রাস্তাঘাট, স্থাপনা। পরিষ্কারে কাজ করছেন কয়েকশো পরিচ্ছন্নতা কর্মী। তবে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। গেল 2 মাস ধরেই সক্রিয় মধ্য আমেরিকার এই আগ্নেয়গিরিটি। করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণের পর এতটা খুশি মনে হয় আর কেউ হননি। আনন্দের বহিঃপ্রকাশ নাচের মাধ্যমে করলেন পেরুর এই 85 বছরের প্রবীণ। দর্শক, এই ছিল যমুনা আইডিয়াসকে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।